আসসালামু আলাইকুম। নতুন একটা মাস শুরু হয়েছে, প্রথম দিন, আর নতুন একটা টপিকস নিয়ে আপনাদের সবাইকে প্যানভিশন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোয়াজ্জেম হোসাইন পলাশ। স্বাস্থ্য বিষয়ক এই আয়োজনে আজকের আলোচনার বিষয় বা যে নতুন টপিক্সের কথা বলছিলাম সেই টপিক্স হচ্ছে মলদ্বারের বিভিন্ন সমস্যা ও এর প্রতিকার। এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো প্যানভিশন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক পেজ প্যানভিশন হেলথ এবং ইউটিউব চ্যানেলে। সংশ্লিষ্ট বিষয়ে যদি দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে বা আমাদের সাথে সেই প্রশ্ন নিয়ে যুক্ত হতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, অথবা ফেসবুক পেজ কিংবা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়েও আমাদের সাথে কমেন্ট করে যুক্ত হয়ে যেতে পারেন এবং আমাদের সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসক মহোদয় সেই প্রশ্নের উত্তর প্রদান করবেন। আর আমাদের মাঝে সেই বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর AKM রুহুল আমিন, সম্মানিত অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত। স্বাগতম। জি, আমরা আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে মলদ্বারের সমস্যা নিয়ে কথাবার্তা হবে। সাধারণত আমরা দেখি যে মানবদেহের বিভিন্ন সমস্যা নিয়ে কিছু কিছু সমস্যা নিয়ে মানুষ একটু সংকোচ প্রকাশ করে, ডক্টরদের কাছে বা পারিপার্শ্বিক অবস্থায় খুব একটা প্রকাশ করতে চায় না। এই ধরনের কিছু সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে মলদ্বারের সমস্যা। তো আমরা সেই বিষয়টাকেই বেছে নিয়েছি আজকে মানুষকে জানানোর জন্য আপনার মাধ্যমে। প্রথমে একটু জেনে নিতে চাই যে মলদ্বারে সাধারণত কি কি সমস্যা দেখা দেয়। ধন্যবাদ আপনাকে। যেটা আপনি বলছেন যে এটা গোপন জায়গায় অনেকে লজ্জায় বলে না, বিশেষ করে মেয়েরা বলতে চায় না। সাধারণত মলদ্বারের যে সমস্ত সমস্যাগুলো হয় আমি ধীরে ধীরে একটা একটা করে বলে দেব আপনাকে। প্রথমে যদি আমরা বলি অ্যানাল ফিশার, যেটা হলো পায়খানা রাস্তা ছিঁড়ে যায়। কী জন্য হয় এটা? যদি শক্ত পায়খানা হয়, বেগ দিয়ে পায়খানা করে, তখন পায়খানার রাস্তা যতটুকু থাকে তার ক্যাপাসিটির বাইরে যদি চলে যায়, তখন পায়খানা রাস্তার সামনে অথবা পিছনে মনে হয় কি যেন ব্লেড দিয়ে অথবা চাকু দিয়ে কেটে দিল, এরকম একটা সমস্যা হয়, মনে হয় এরকম। এবং কি হয়, সামান্য একটা রক্তপাত হয় কিন্তু ব্যথা থাকে অনেক, সেটা হলো অ্যানাল ফিশার। 2 নম্বর যেটা হয় সেটা হলো হেমোরয়েড বা পাইলস। এটার কথা আমি সংক্ষেপে বলছি, বিবরণ পরে দেব, বিস্তারিত বিবরণ, এবং তার প্রতিকারের কথা বলবো। হেমোরয়েড অথবা পাইলস, এটা হলো একই কথা। পায়খানা শক্ত হলে, যদি বেগ দিয়ে পায়খানা করে, অথবা পায়খানা যদি বেশি নরম হয়, পাতলা পায়খানা হয়, বারবার পায়খানা যায়, হয়েও হলো না শেষ, আমরা বলি, সে প্রেশার দিতেই থাকে। এখানে শক্ত পায়খানা বেগ দিয়ে করার জন্য একটা প্রেশার পড়ে কার উপরে? রক্তনালীর উপরে। অথবা পাতলা পায়খানা হওয়ার জন্য বারবার যায়, হয়ে হলো না সে, যে কথা বলতেছি, উনি শেষ করতে চায় কিন্তু আবারও আসে, যার জন্য বেগ পড়ে। কার উপরে বেগ পড়ে? রক্তনালীর উপরে। সেই রক্তনালীটা কোথায় থাকে? যদি আমরা ঘড়ির কাঁটা চিন্তা ভাবনা করি, ঘড়ির কাঁটার 3 o'clock পজিশন, 7 o'clock পজিশন এবং 11 o'clock পজিশন, এখানে 3টা হেমোরয়েডাল ভেসেলস থাকে বা রক্তনালী থাকে। এই রক্তনালীর উপরে যখন চাপ পড়ে, তখন ধীরে ধীরে রক্তনালীগুলো স্ফীত হয়, ইলংগেশন বড় হয়। যখন জায়গা না থাকে তখন টর্সিসিটি হয়, একে বলা হয় হেমোরয়েড বা পাইলস। 3 নম্বর যে সমস্যাটা হয় সেটা হলো পেরিয়ানাল অ্যাবসেস। অনেক ব্যথাযুক্ত একটা সমস্যা। সেটা হলো পায়খানার রাস্তার চতুর্দিকে আল্লাহ পাক আমাদের কিছু গ্ল্যান্ড দিয়েছে, যে গ্ল্যান্ড থেকে আমরা যখন মল ত্যাগ করি তখন সিক্রেশন আসে। পায়খানাতে চতুর্দিকেই অনেকগুলো গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড থেকে সিক্রেশন আসে এবং সিক্রেশনের জন্য আমরা ইজিলি পায়খানা মল ত্যাগ করতে পারি। কিন্তু দারোয়ান যদি নিজে অসুস্থ হয়ে যায়, যেমন ওই গ্ল্যান্ডগুলো যদি অসুস্থ হয়ে যায়, তখন কি হয়? সেখান থেকে ইনফেকশন হয়, সেখান থেকে পুজ হয়, সেই পুজটা ধীরে ধীরে অ্যাবসেস ফর্মেশন হয়, ধীরে ধীরে বড় হতে থাকে। এই অ্যাবসেস শরীরের যে কোনো জায়গায় হোক, শুধু পায়খানা চতুর্দিকে নয়, শরীর যে কোনো জায়গায় পুজ যদি হয়, সে পুজ বলে থাকবো না কেউ, বদ্ধ করে, দেখবে এবার জবরটাকে, সে তখন কী করে? শরীরটা বের হতে, ওই পায়খানা চতুর্দিকে যা হয় তার সেখান থেকে বের হতে চায়।
তো বের হওয়ার দুইটা রাস্তা, একটা পায়খানা রাস্তার ভিতরে, একটা পায়খানা রাস্তার বাইরে। যদি এই পুষটা ধীরে ধীরে পায়খানা রাস্তার বাইরে চলে যায়, বাইরের দিকে চলে আসে, যেমন স্কিন চামড়ার দিকে চলে আসে, তখন ওটা ফুটা হয়ে যায়। ওই কন্ডিশনকে বলা হয় অ্যাবসেস বার্স্ট, হ্যাঁ, বার্স্ট অ্যাবসেস। তখন কি হয়, ওই অ্যাবসেসের সাথে বাইরের কমিউনিকেশন হয়ে যায়, আলটিমেটলি সেটা ইনকমপ্লিট হিলিং হয় এবং এটা ওখান থেকে পুজ বা রক্ত জাতীয় মল পুজ বা রক্ত আসতেই থাকে, তাকে বলা হয় অ্যানাল ফিশার বলি আমরা। কিন্তু এই পুজ যদি বাইরে এবং ভিতরে দুটো একসঙ্গে ফেটে যায়, অথবা বাইরে ফেটে বের হলো, তার কয়েকদিন পরে বা কয়েক ঘন্টা পরে ভিতরেও ফেটে গেল, তাহলে দুই দিকে যদি কমিউনিকেশন হয় তাকে বলা হয় ফিস্টুলা ইন অ্যানো। এখানে ফিস্টুলা ইন অ্যানো এবং অ্যানাল ফিশার কি বলছি আমি, অ্যানাল ফিশারটা হলো ওই যে অ্যাবসেস হলো, সেই অ্যাবসেসটা বাস্ট হবে শুধুমাত্র স্কিনের দিকে অথবা পায়খানা রাস্তার দিকে, যে কোনো একদিকে। কিন্তু ফিস্টুলা ইন অ্যানো হলো বাস্ট হবে দুই দিকেই, বাইরের দিকে এক্সটেরিয়র এবং এন্টেরিয়র, অ্যানাল ক্যানাল অথবা রেকটাম, ইভেন অনেক সময় পেলভিসও বের হয়ে যায়। যার জন্য এই ফিস্টুলা ইন অ্যানোকে আমরা কতগুলো ভাগে ভাগ করি, একটা লো ভ্যারাইটি ফিস্টুলা ইন অ্যানো, একটা হাই ভ্যারাইটি ফিস্টুলা ইন অ্যানো। তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পারছি যে যখন পেরিয়ানাল গ্ল্যান্ডগুলো আক্রান্ত হয়, ওখানে অ্যাবসেস তৈরি হয়, সেই অ্যাবসেসটা ধীরে ধীরে বড় হতে থাকে, ভিতরে যে ফুসটা থাকে সেটা বের হয়, বের হলে যদি বাইরের দিকে বের হয় বাস্ট হয়ে যায়, এটা ধীরে 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 একটা ক্রনিক ডিসচার্জিং সাইনাস হয়। যদি শুধু ভিতরের দিকেও ফেটে যায় সেটাও ক্রনিক ডিসচার্জিং সাইনাস হয়, বাট দুই দিকে যদি ফেটে যায় তাহলে ফিস্টুলা ইন অ্যানো হয়। ওকে, এবার আমরা কিছু কথা বলবো। তাহলে আমি বললাম একটা অ্যানাল ফিশার, একটা হেমোরয়েড বা পাইলস, একটা বললাম পেরিয়ানাল অ্যাবসেস, একটা বললাম ফিস্টুলা ইন অ্যানো। এবং ফিস্টুলা ইন অ্যানো বলতে যে লো ভ্যারাইটি এবং হাই ভ্যারাইটি বলছি। রাইট। আরও কিছু কিছু জিনিস আছে, সেটা হলো পায়খানার থেকে কিছু বের হয়ে আসে, একটা কচুর পাতার ভিতরে পানি দিলে যেমন ফোটার মধ্যে বের আসে, এরকম একটা মাংসপেশি বের হয়ে আসে অন লং সাইড, পেইনলেস ব্লিডিং হয়, সাধারণত বাচ্চাদের হয়, সেটা কনজেনিটাল হতে পারে, অ্যানাল পলিপ বলি আমরা, বড়দেরও হতে পারে। আবার কিছু রোগ আছে যে পায়খানার থেকে পুরোটাই ধীরে 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 বের হয়ে আসে, তাকে বলি আমরা কি অ্যানাল প্রোলাপস, মনে মলদারটাই বেরিয়ে আসে, একটা পার্শিয়াল এবং একটা কমপ্লিট। তো এখন ধীরে ধীরে আমি কেন হয় বিষয় বর্ণনা দিচ্ছি। জি, নিশ্চয়ই আপনি যত সুন্দরভাবে আসলে এই ছোট্ট একটা জায়গা মলদ্বার বা বায়ুপথ, এই জায়গাগুলোতে এতগুলো জটিল বিষয় ধারণ করে, সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে আসলে আমার মনে হয় যে যারা দর্শক রয়েছে তারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে আসলে মলদ্বারে কি কি সমস্যাগুলো হয়। এবং আপনি পাইলসের কথা বলছিলেন, সেক্ষেত্রে আমরা একটু স্পেসিফিকভাবেই যেতে চাই যে পাইলস বা অর্শরোগ কেন হয়। এরপরে আপনি আসলে পরবর্তী যেগুলো বলছিলেন অ্যানাল ফিস্টুলা, অ্যানাল ফিশার বা প্রোলাপস, এগুলো ধীরে ধীরে আমরা সব জায়গাতেই যাব। তবে পাইলস বা অর্শরোগটা কেন হয় এই বিষয়টাই একটু আগে আমরা জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কোশ্চেন করার জন্য। পাইলস বা হেমোরয়েড এর মেইন কারণ হলো পায়খানার রাস্তার যে রক্ত সাপ্লাই করে, আমরা ব্লাড সাপ্লাই অফ দি রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল বলে থাকি, মলদ্বারের রক্ত চলাচল, সেটা সাধারণত আমরা বলি হেমোরয়েডাল ভেসেলস, হেমোরয়েডাল আর্টারি অ্যান্ড হেমোরয়েডাল ভেইন। আগের দিনে শুধু বলা হতো ভেইনটা মোটা হলেই হয়, কিন্তু এখন নাওয়েডেজ এটা একটু পরিবর্তন হয়ে বলা হয় ভেসেলকেই ডাইলেটেশন হয়, মানে আর্টারি এবং ভেইন দুটোই ডাইলেটেশন হয়। তাহলে ডাইলেটেশন কেন হবে? সেটা হলো রক্ত তরল পদার্থ, সে রক্তনালীর মধ্যে যায় এবং ফিরে আসে, আর্টারি দিয়ে যায় যেটা ধমনী দিয়ে যায়, আর ভেইন বা শিরা দিয়ে চলে আসে, যে টিস্যুর ভিতরে কাজকর্ম করে শক্তি উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে তারপরে ফিরে আসে। আর যে যায় সে অক্সিজেনযুক্ত রক্ত যায়, যে টিস্যুর মধ্যে শক্তি তৈরি করে। কাজ শেষ হয়ে গেলে কার্বন ডাই অক্সাইড যে তৈরি হয় সেটা ব্লাডের সাথে মিশে চলে আসে রক্তনালী দিয়ে, এটা লাংসে আসবে, হার্টের মাধ্যমে লাংসে যাবে, সেখানে পিউরিফাই হবে, অক্সিজেনেশন, কার্বন ডাই অক্সাইড বের করে দেবে, অক্সিজেন ভিতরে ঢুকে আবার রিসার্কুলেশন হয়। তাহলে এই রক্তনালী সাধারণত রক্ত তরল পদার্থ, সর্বত্র আমরা জানি তরল পদার্থগুলো নিচের দিকে থাকতে পছন্দ করে। তো আমরা যখন দাঁড়িয়ে থাকি অথবা অনেক সময় বসে থাকি, তো এই রক্তনালীগুলো ওখানে স্টেগনেন্ট হয়ে থাকে।
এটা একটা অ্যাগ্রাভেটিভ ফ্যাক্টর। যে জায়গাতে বেশি রক্ত থাকবে সেখানে সে একটা প্রেশারাইজ করবে, একটা প্রেশার দিবে কাকে? রক্ত নালীকে। তো রক্তনালী কোথায়? হেমোরয়েডের রক্তনালী হলো হেমোরয়েডাল ভেসেলস, থাকে 3টা জায়গাতে। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম ঘড়ির কাঁটার 3 o'clock পজিশন, 7 o'clock পজিশন অ্যান্ড 11 o'clock পজিশন। তাহলে আমরা যারা লং স্ট্যান্ডিং বসে থাকি, সারাদিন অফিসে গেলাম, মোবাইল টিপতেছি অথবা কম্পিউটার টিপতেছি অথবা অফিসিয়াল কাজ করতেছি, কোনো ওঠাউঠি নেই, 4 ঘন্টা 5 ঘন্টা বসেই আছি, তাহলে এই রক্তটাতে উপরে উঠতে পারলো না, সে ধীরে ধীরে কোনো প্রেশার করতেই থাকবে। নাম্বার 1, তারা লং টাইম বসে থাকে। 2 নাম্বারটা কি? আমরা খেলাম, ধরেন আমরা যে খাবারটা খাই সে মুখের মধ্যে চাবানোর পরে সে খাবারটা ইসোফেগাস হয়ে কোথায় চলে আসে? খাদ্য থলিতে চলে আসে। খাদ্য থলিতে 3-4 ঘন্টা শক্ত খাবারগুলো 3-4 ঘন্টা থাকে, সেখান থেকে ডিউডেনাম হয়ে স্মল ইন্টেস্টাইন যাকে বলে ক্ষুদ্রান্ত্র, আর হলো কোলন যাকে বলে আমরা বৃহদন্ত বলি, এই জায়গায় চলে আসে। এখানে একটু পরিবর্তন, যে খাবারগুলো আমরা খাই যখন খাদ্য থলি থেকে খাদ্য নালীতে আসে, যেটা আমরা স্মল ইন্টেস্টাইন বলি, ক্ষুদ্রান্ততে বলি, এইখানে লিভার থেকে কিছু রস আর অগ্নাশয় যেটা প্যানক্রিয়াস থেকে কিছু রস, লিভার থেকে বাইল আসে অ্যান্ড প্যানক্রিয়াস থেকে ট্রিপসিন অ্যামাইনোস লাইফেজ, সংক্ষিপ্ত বলছি, এরা এসে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটস জাতীয় খাবারকে হজম করে। হজম করার পরে একে ভেঙে ফেলে এটা যখন এই ছোট স্মল ইন্টেস্টাইন যেটা বললাম এর গাত্রতে অনেক ভিলাই মাইক্রোভিলাই থাকে, তারা সার অংশটা আমাদের যে প্রয়োজন জিনিসটা তারা অ্যাবজর্ব করে নিয়ে লিভারে চলে যায়। আর অসার অংশটা এই স্মল ইন্টেস্টাইন থেকে যে জন্য মাইলাম বলি, এখান থেকে ধীরে ধীরে আমরা কোলনে চলে যায়। তাহলে কাজ হলো স্মল যে ক্ষুদ্রান্ত, এর কাজ হলো সার অংশগুলোকে অ্যাবজর্ব করে নেওয়া। আর বৃহদণ্ড হলো সার অংশ অ্যাবজর্ব করে নেওয়ার পরে যে উচ্ছিষ্ট পদার্থ থাকে সেটা কোলন অথবা বৃহদন্তের মধ্যে চলে যায়। আর বৃহদন্তের কাজ কি? ওর মধ্যে যতক্ষণ থাকবে সে শুধু পানি এবং ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট মানে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, এই যেটা জিনিসগুলো অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়। তাহলে বৃহদন্তের ভিতরে যখন উচ্ছিষ্ট পদার্থটা চলে গেল, যতক্ষণ সময় বেশি থাকবে ওর কাজই হলো ওয়াটার এবং ইলেকট্রোলাইটকে অ্যাবজর্ব করে নেবে, তাহলে সে শক্ত হতে থাকবে। আমরা অনেকেই সকালে পায়খানা করি, সারা দিন আর পায়খানা করি না, পরের দিন করি না, তারপরের দিন করি। তো এরকম 1-2 দিন যদি থেকে যায় বা একদিন থেকে যায়, ওর কাজই হলো বড়ভুঁড়ি যেটা বলি আমরা, লার্জ ইন্টেস্টাইন যেটা বলি বা বৃহদন্ত যেটা বলি, ও শুধু পানি আর ইলেকট্রোলাইট অ্যাবজর্ব করে নেবে। আলটিমেটলি যে উচ্ছিষ্ট পদার্থটা কোলনের মধ্যে গেল সে কী হবে? ধীরে ধীরে হার্ড হতে থাকে। তেমনি যদি আমি মাংস বেশি খাই, ফাস্ট ফুড বেশি খাই, সেই একই ঘটনা ধীরে ধীরে ওর গতিপথ আরও স্লো। তো বৃহদণ্ড অথবা কোলনের মধ্যে যখন এই অসার অংশটা থাকবে তখন ও ধীরে ধীরে আগাবে। যত ধীরে ধীরে আগাবে পানি তত অ্যাবজর্ব হতে থাকবে, সে তত শক্ত হয়ে যাবে। তারপর কি উপর থেকে তো আসতেই থাকবে, ওরা সারাংশ নেওয়ার পরে উচ্ছিষ্ট পদার্থ দিতেই থাকবে, ওখান তো ওকে ধাক্কা দিতে থাকে কোলনের মধ্যে। যখন ধাক্কা দিতে থাকবে শক্ত জিনিস সে তো হাঁটে না, তখন কি হবে? সে ধীরে ধীরে মোটা হতে থাকবে, ড্রাই হতে থাকবে। তাহলে ধীরে ধীরে যদি ডায়ামিটার বেড়ে যায় এবং সে যদি শক্ত হয়, পিছন দিকে তো ধাক্কা দিচ্ছেই, ধীরে ধীরে যখন রেকটাম এবং অ্যানাল ক্যানালের কাছে যাবে তখন কি হবে? ওর তো একটা নির্দিষ্ট ডায়ামিটার আল্লাহকে আমাদের দিয়ে দিয়েছে, কিন্তু এই ডায়ামিটারের বাইরে যখন যাবে তখন এই যে প্রেশার দিয়ে শক্ত পায়খানা যাচ্ছে, সে কী করবে? রক্ত নালীর উপরে একটা চাপ দিবে, তো রক্ত ব্যাক করতে পারবে না, তখন রক্তনালীটা সামনের দিকে আগাতে থাকবে। যখন সামনের দিকে আগাবে রক্তনালীর পরে তো আর জায়গা নেই, তখন সে কী করবে? একটা প্রেশার হবে, যেমন বেলুন ফুলার যেমন আমরা ফুলি, সে ধীরে ধীরে রক্তনালীটা ফুলতে থাকবে। এই রক্তনালীটা ফুলাটা কি বলা হয়? হেমোরয়েড। তাহলে একটা হলো কি বলছি, অনেকক্ষণ বেশি থাকার জন্য, আরেকটা বলছি শক্ত পায়খানার জন্য, আরেকটা বলছি যদি বেশি পরিমাণ পাতলা পায়খানা হয়। আমাদের অনেকে যে পায়খানা করে আসলাম আবার একটু পরে আবার করে আসলাম, যে পায়খানার বাথরুমে বসে অনেক সময় বসে ব্যাগ কোথায় ক্ষতি করি, প্রেশার দেই, হোক একটু উঠে যাই আবার আসি, এরকম অনেক কন্ডিশন, সেখানেও কি হয়? প্রেশার পড়ে। কার উপর প্রেশার পড়ে? রক্তনালীর উপর প্রেশার পড়ে। তাহলে কি হবে? রক্তনালীর ভিতরে যখন প্রেশার পড়ে এই রক্তনালীর তখন ডাইলেটেশন হয়, মোটা হয়, ইলুঙ্গেশন হয়, বড় হয়, টক্সিসিটি হয়, ওর দিকে আমরা যাওয়ার জায়গা নেই, এই জন্য আঁকা পাকা থাকে। একেই বলে হেমোরয়েড বা পাইলস। তো হেমোরয়েড বা পাইলসকে আমরা সাধারণত
দুই ভাগে ভাগ করি, একটা হলো ইন্টারনাল হেমোরয়েড বা ভিতরের পাইলস, একটা হলো বাইরের পাইলস। বাইরের পাইলসটা আমরা দেখতে পারি, কিন্তু ভিতরেরও দেখতে পারি না। ভিতরের পাইলসকে আবার আমরা 4 ভাগে ভাগ করে থাকি, গ্রেড 1 বা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। আমরা সেই স্টেজগুলোতেও যেতে থাকবো, পরবর্তী ধাপগুলোতে যাব। কিন্তু আমরা আসলে যেখানে পাইলস বা অর্শ রোগের সংজ্ঞাটা জেনে নিয়েছি, কেন হয় সেটা জেনে নিয়েছি, ঠিক কখন বা কি ধরনের লক্ষণ বা উপসর্গ দেখে আসলে একজন রোগী বুঝতে পারবেন যে আসলে তার পাইলস হয়েছে? সুন্দর কোশ্চেন, আপনাকে ধন্যবাদ। এই যে বললাম, রক্তনালী ফুলে যাবে, লম্বা হবে, টর্সিসিটি হবে, এরপর তো যাওয়ার জায়গা নেই। এই শক্ত পায়খানা যখন যেতে থাকবে তখন কি হতে পারে, যখন প্রথমে স্টেজ 1 বলেন, স্টেজ 1, 2, 3, 4 প্রত্যেকটারই একটা ভিন্ন ভিন্ন স্টেজ আছে। প্রথম যখন স্টেজ আসে শুধুমাত্র ডাইলেটেশন হয়, ইলংগেশন হয় এবং টর্সিসিটি হয়, কিন্তু যখন আমরা পায়খানা করতে বসি ওটা বের হয় না, ভিতরে থেকে যায়। স্টেজ 1 এখানে শুধুমাত্র কী হবে, একটা পিচ্ছিল জাতীয়, আমরা যেটা বলি পুজের মতো কিছু বের হয়, একটা অস্বস্তি ভাব। আর কি হবে, যদি বেশি প্রেশার দিয়ে করে তখন একটা ব্লিডিং হয়, কিন্তু এই ব্লিডিং পেইনলেস, অনেক প্রফিউজ ব্লিডিং হবে, 1 ফোঁটা 2 ফোঁটা অনেক রক্ত যাবে, পেইনলেস হবে, কোনো ব্যথা থাকবে না। আর কি হবে, আমাশার মতো বিজল আসতে থাকবে এবং কী হবে, পায়খানাতে দেখেন চুলকাবে। এটা নিয়ে পেশেন্ট আসে আমাদের কাছে। যখন আসার পরে আমরা কি করি, আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি হাতের আঙ্গুল দিয়ে, তখন আমরা কিছু ভ্যালভিটির মধ্যে কিছু পাই, আমরা প্রক্টোস্কোপি করি, তখন আমরা দেখতে পারি যে 3টা জায়গার কথা যেটা বললাম, 3, 7 ও 11 পজিশন, এখানে ব্লাড ভেসেলটা ডাইলেটেশন, ইলিংগেশন অ্যান্ড টর্সিসিটি হয়েছে। এটা হলো স্টেজ 1। তো এর মধ্যেও অনেকের আমরা ডাক্তারের কাছে যাই না, কবিরাজের কাছে অথবা ওষুধের দোকানের কাছে যেয়ে আমরা ওষুধ খাই। এরপরে কিছু যখন না হয় তখন দেখা যায় যে আরেকটু ইলংগেশন হয়, প্রোলংগেশন হয়, তখন কি হবে, এখানে একই অবস্থা, ওই ডিসচার্জ আসবে, প্রোলেন ডিসচার্জ আসবে, ইসিং থাকবে, ব্লিডিং হবে, এবারও পেইনলেস। কিন্তু এইবার কিন্তু যখন আমরা পায়খানা করতে বসবো তখন দেখা যাবে পায়খানাটার ভিতরে একটু কি যেন বের হয়ে আসতেছে, মাংসপিণ্ডের মতো, একটা অথবা 2টা অথবা 3টা মাংসপিণ্ডের মতো বের হয়ে আসতেছে। কখনো রক্তপাত হয়, কখনো হয় না, কিন্তু বেশি প্রেশার দিলে তখন রক্তপাত হবে। এখানেও পেইনলেস, প্রচুর রক্তপাত হবে, মনে হয় প্যান ভেসে গেছে, এরকম রক্তপাত হবে, কিন্তু ব্যথা থাকবে না। কিন্তু কি হবে, পায়খানা শেষ হলে যখন আমরা উঠে দাঁড়াবো ও আপনি ভিতরে ঢুকে যাবে। এটা হলো স্টেজ 2। এখন স্টেজ 3 সেটা হলো একই অবস্থা, তার কী হবে, ওই মিকট সিক্রেশন হবে, প্রোলিন ডিসচার্জ হবে, ইসিং হবে, ব্লিডিং হতে পারে, নাও হতে পারে। কিন্তু যখন আমরা ডিভিকেট করতে যাব তখন যে 3টার কথা বলছিলাম, কারো 3টা, কারো 1টা পায়খানার সাথে বের হয়ে যাবে। পায়খানা শেষ হয়ে গেলে পানি খরচ করার পর যখন উঠে যাবে ও আর আপনি যে 3টা বের হলো সেটা আপনার মলদারের ভিতরে ঢুকবে না, এটা দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়। তখন কী হবে, সে আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবে। এটা হলো স্টেজ 3। এরপরেও যখন দেখা যায় সে ট্রিটমেন্ট করলেন না, কিন্তু তার যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর যেমন আছে, কনস্টিপেশন, প্রেশার দিয়ে অনেক সময় বসে থাকা, অথবা লুজ স্টুল, যেমন আইবিএসির মধ্যে হয়, কখনো শক্ত কখনো নরম হতেই থাকে, হলো না সে হতে থাকে, সে তখন বড় হতেই থাকে। এইবার হলো স্টেজ 4। সেটা কী করে, যখন সে ডিফিট করতে পারলে পুরাটাই বের হয়ে যাবে, ব্লিডিং হবে, কিন্তু পেইনলেস। তো এইবার কী হলো, আবার যখন পায়খানা খরচ শেষ হয়ে গেলো, পানি খরচ পরে যখন উঠে যাবে, এটা আঙ্গুল দেওয়ার ভিতরে ঢুকানো যাবে না, সে পার্মানেন্টলি মনে হবে যে রেক্টার প্রোলাপস হয়ে গেছে, কিন্তু আসলে হেমোরয়েড। এটা হলো স্টেজ 4। আমরা দারুণভাবে আসলে পাইলসের যে স্টেজগুলো বা স্টেপগুলো ধাপে ধাপে স্যার বুঝিয়েছেন। সত্যিই বলতে কি, আজকের এই আয়োজনে একজন মেডিকেলের যিনি প্রফেসর, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রফেসর, তার কাছ থেকে একেবারে মনোযোগী একজন ছাত্র হয়ে আমি আসলে মনে হচ্ছে যে সব কিছু একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদেরকে জানানোর জন্য। দর্শক, আমরা আশা করছি যে আপনারাও বেশ উপকৃত হবেন। কিন্তু ঠিক ছোট্ট একটা বিরতি নেব, আর বিরতির পরে আসলে মেডিকেল অ্যাটেনশনটার কখন প্রয়োজন হবে পাইলসের জন্য সেই প্রশ্নগুলো নিয়ে আসবো। আর ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকবেন। আরও একবার স্বাগত দর্শক প্যানভিশন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক ফেসবুক পেজ প্যানভিশন হেলথ এবং ইউটিউব চ্যানেলে। আজকের স্বাস্থ্য বিষয়ক এই আয়োজনের
আলোচনার বিষয় হলো মলদ্বারের বিভিন্ন সমস্যা ও এর প্রতিকার, জানিয়ে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার এ.কে.এম. রুহুল আমিন, সম্মানিত অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা স্যারের কাছেই যাব, তবে প্রশ্নটা এটাই, আপনি ঠিক বিরতির আগে ইন্টারনাল পাইলসের কথা বলছিলেন, ভেতরের দিকের, এটা কি বাইরে হয় কিনা বা এক্সটার্নাল পাইলসের কোনো সুযোগ বা সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে সুন্দর কোশ্চেন করার জন্য। যেহেতু ইন্টারনাল হেমোরয়েড অথবা ইন্টারনাল পাইলস বলেছি, অবশ্যই এক্সটার্নাল হেমোরয়েড বা পাইলস হতে পারে। তো এক্সটার্নাল হেমোরয়েড যেটা বলি, তেমনই যেমন বলছিলাম যে রেকটামে এবং অ্যানাল ক্যানালে রক্ত সাপ্লাই আছে, তেমনি অ্যানাল ভার্স, যেটা আমরা মলদ্বারের বাইরের অংশ বলি, এখানে রক্ত সাপ্লাই আছে। তো এইখানে যে রক্ত, আমি আগে বলছি যে অক্সিজেনযুক্ত রক্ত এসে আমাদের বডির সেলের মধ্যে যে কাজ করে, কাজ শেষে কার্বন ডাই অক্সাইডযুক্ত হয়ে ফিরে যায়। তো তেমনই এই এক্সটার্নাল পাইলসের ক্ষেত্রে হয় কি, এখানে যখন রক্তটা কাজ করে ফিরে যাবে, সেখানে আর ফিরে যেতে পারে না। এখানে সেই রক্তনালীটা ডাইলেটেশন হয়, ইলেঙ্গেশন হয়, টক্সিসিটি হয়, ফিরে যে যাবে, ফিরে যেতে পারে না, যার জন্য দেখা যায় এটা থ্রম্বোস্ট হয়ে যায়। তার মানে ইন্টারনাল পাইলসটা থ্রম্বোস্ট কম হয়, কিন্তু এক্সটার্নাল পাইলসটা থ্রম্বোস্ট বেশি হয়। যখন থ্রম্বোস্ট হয়ে যায়, তখন কনকমিনেন্ট চারিপাশে যে জীবাণু থাকে, সেই জীবাণুটা ইনফেকশন হয়ে এটা প্রচণ্ড পেইন হয় এবং অনেক ফুলে যায়, চতুর্দিকে লাল হয়ে থাকে, পেশেন্ট ইনটলারেবল পেইনের কথা কমপ্লেন করে। সেটা হলো এক্সটার্নাল হেমোরয়েড, থ্রম্বোস্ট এক্সটার্নাল হেমোরয়েড। দর্শক, আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল পাইলসের বিষয়েও খানিকটা ধারণা পেয়ে গেলাম। তবে পাইলস রুগীদের জন্য আসলে ফাইনালি যখন কেউ আপনাদের কাছে আসে, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসে, তখন আপনারা কি ধরনের চিকিৎসা পদ্ধতি প্রদান করে থাকেন? ধন্যবাদ আপনাকে। যেহেতু আমি প্রথম থেকেই বলেছি, পাইলস হয় যে যে কারণে, আমরা যদি সেই কারণটাকে বাদ দিতে পারি, তাহলে কিন্তু পাইলস আর যতটুকু হচ্ছে তারপরে প্রোগ্রেস করবে না। যেমন বলছিলাম প্রথমে, যে অনেক সময় বসে থাকলে, তখন রুগীকে আমরা কাউন্সিলিং করি, আপনি কাজ তো করতেই হবে, আধা ঘন্টা বা 1 ঘন্টা কাজ করার পরে আপনি উঠে একটা হাঁটাচলা করেন, তাহলে রক্তটা ওখানে স্টেগনেন্ট হতে পারলো না, সে চলাচল করবে। 2 নম্বর কথা বলছিলাম, যে পায়খানা শক্ত হয়ে যাওয়া, যে শক্ত পায়খানাটা ডায়ামিটার বিষয়, এবং হার্ড পায়খানা, যখন পায়খানাটা বের হবে, সে রক্তনালীকে প্রেশার দেবে, রক্তনালী প্রেশার দেওয়ার পরে রক্তগুলো সামনের দিকে চলে যাবে, জায়গা নেই, যার জন্য ডাইলেটেশন, ইলিঙ্গেশন হবে। তো আমরা যদি বলি যে আর্টসযুক্ত খাবার খাবেন, যে সমস্ত খাবারের ভিতরে ফাইবার থাকে, সেই খাবারগুলো বেশি খাবেন, মাংস কম খাবেন, বেশি বেশি পানি খাবেন, এবং আমরা যদি পায়খানা, যেমন বললাম 1 দিন 2 দিন পরপরই হয়, আমাদের যে ডেফিকেশন হ্যাবিটটাকে চেঞ্জ করে প্রতিদিন কমপক্ষে 2 বার পায়খানা করবেন, সকালে এবং রাত্রে। তো এটা করার জন্য আপনি বেশি বেশি পানি খাবেন, বেশি বেশি শাকসবজি খাবেন, বেশি বেশি ফলমূল খাবেন, এবং 2 বার পায়খানা করে অভ্যাস করবেন। আর বাথরুমে যে বেশি পরিমাণের বেগ দেবেন না, স্ট্রেস দেবেন না, অনেক সময় বসে থাকবেন না, বেগ দিয়ে মলত্যাগ করবেন না। তাহলে কি হবে, আপনার এই হেমোরয়েডটা আর প্রোগ্রেস করবে না। এবং যতটুকু প্রোগ্রেস করেছে, ডাক্তার সাহেবের কাছে গেলে সে দেখবে কতটুকু, কোন ডিগ্রি আছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, সেই ডিগ্রি অনুযায়ী সে কোনো ট্রিটমেন্ট দেবেন, কিছু মেডিকেশন আছে, সেই মেডিকেশন দেবে। আর যখন দেখা যাবে যে না, সব কিছু লাইফ চেঞ্জ করার পরেও, লাইফস্টাইল চেঞ্জ করার পরেও তার কোনো লাভ হচ্ছে না, তখন তাকে মেডিকেশনের কোনো চান্স হচ্ছে না, তখন তাকে অপারেশনে যেতে হয়। ভিন্ন ধরনের অপারেশন আছে। আমরা তো ফাইনালি অপারেশনে যাওয়ার পর আসলে সেই পাইলসটা কি টোটালি ভালো হয়ে যায় কিনা, বা অপারেশনের যে প্রসিডিউরগুলো আপনারা মেনটেন করেন, সেটা যথাযথভাবে যদি সফল হয়, তাহলে কি পেশেন্টের ওই রোগটা একেবারেই রিমুভ হয়ে যায় বা সরে যায় কিনা, বা এটা পরবর্তীতে আবারও কামব্যাক করবার কোনো ঝুঁকি থাকে কিনা? খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। সব মানুষই বলে, স্যার আসলাম, শুনি যে পাইলস একবার অপারেশন করলে আবার হয়। আমি তাদেরকে বলি, সুন্দর করে বাংলাতে বুঝিয়ে বলি, আপনার পরনে যে কাপড়টা আছে, সেই কাপড় নিয়ে যদি পানিতে নামেন, কাপড় কী হবে? স্যার কাপড়টা ভিজে যাবে। আর যদি পানিতে না নামেন, তাহলে কি কাপড় ভিজবে না? স্যার পানিতে না নামলে কাপড় ভিজবেন না। তো তখন আমি সুযোগটা নিয়ে বলি, যে কারণে আপনার পাইলসটা হয়েছে, যেমন অনেক সময় বসে রাখা, যেমন প্রোটিন মানে মাংস বেশি খাওয়া, ফাস্টফুড বেশি খাওয়া, ফাইবারযুক্ত খাবার কম খাওয়া, পানি কম খাওয়া,
সেটা যদি করেন, আর বাথরুমে গিয়ে যদি ঘন্টার পর ঘন্টা বসে মোবাইল টেপেন আর বিড়ি খান আর কোথায় যে থাকেন, তাহলে তো আপনার পাইলস হবেই, আবার হবে। যদি এইগুলো লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেন, ডাক্তার সাহেব অপারেশন করে দিলে আর কোনো দিনও হবে না, এটা শিওর। কিন্তু আমি অপারেশন করে দিলাম, কিন্তু আপনি কিন্তু আগের লাইফস্টাইলে থাকলেন, তাহলে কী হবে? আবার হতে পারে। রক্তনালী তো আরও আছে, রক্তনালী ডেভেলপড হয়, নতুন করে রক্তনালী হয়, সেটাও ফুলে যাবে, আবারও হবে। কিন্তু যদি চিকিৎসা করার পরে আপনার যে ফ্যাক্টরগুলোর জন্য পাইলস হলো, সেই ফ্যাক্টর যদি আপনি না যান, তাহলে পাইলস কোনো দিন আর হবে না, এটা শিওর, কোনো দিনও হবে না। তার মানে দুটো সম্ভাবনাই রয়েছে, একটা হচ্ছে পাইলস কখনোই আর কামব্যাক করবে না, অথবা আপনার সচেতনতা, আপনার সতর্কতার মাধ্যমেই আসলে এটা যাতে আর কামব্যাক না করে সেই সুযোগটাও রয়েছে। কিন্তু আমরা যখন অপারেশনে গেলাম, তার আগে কি আসলে এটার সমাধান কি অপারেশনেই নাকি না ওষুধের মাধ্যমেও আসলে কখনো কখনো নিরাময় হয়? এটা নির্ভর করে, ধন্যবাদ আপনাকে, এটা নির্ভর করে ডিগ্রির উপর। যেমন ফার্স্ট স্টেজে বললাম যে শুধুমাত্র ডাইলেটেশন আর ইলিগেশন হয়, মাঝে মাঝে একটু ব্লিডিং হয় বা হয় না, কিন্তু ইসিং হয়, প্রোলেন্ট ইসিং হয়, এইটা লাইফস্টাইল চেঞ্জ এবং মেডিসিন দিলে 100% ভালো হয়ে যায়। ইসিং হওয়া বা যে ব্যথার কথা বলছিলেন বিভিন্ন সময় হয়, চুলকানো, এগুলোর জন্য কি প্যারাসিটামল জাতীয় ঔষধি ব্যবহার করা হয় নাকি না অন্য কোনো ঔষধ ব্যবহার করা হয়? আমরা অনেক সময় দেখে থাকি যে কেউ কেউ ঘরোয়া টোটকা নিয়ে থাকে, কিংবা কেউ কেউ কবিরাজের কাছে যায়, হোমিওপ্যাথিক ব্যবহার করে। এক্ষেত্রে আপনাদের সেগুলো কতটুকু রীতিসিদ্ধ সেটা তো একটা বিষয়, কিন্তু আপনারা আসলে এই যে ব্যথার কমানোর জন্য কি ধরনের ওষুধ প্রয়োগ করে থাকেন? সাধারণত হেমোরয়েডে ব্যথা হয় না, অ্যানাল ফিশারে ব্যথা হয়, যেটা বললাম যে ফিটে যদি যায় অ্যানাল ক্যানালে, সেটাই ব্যথা হয়। কিন্তু হেমোরয়েড বা পাইলসে কোনো ব্যথা হয় না। যদি এক্সটার্নাল পাইলস হয় সেটাতে ব্যথা হয়, ইন্টারনাল পাইলসে কোনো ব্যথা নাই, কারণ ওখানে সাপ্লাই হলো অটোনমিক সাপ্লাই, এটা আমাদের মেডিকেলের ভাষা, অটোনমিক সাপ্লাই। আর বাইরের সাপ্লাই হলো সোমাটিক সাপ্লাই। সোমাটিক সাপ্লাই পেইন হয়, কিন্তু অটোনমিক সাপ্লাই কোনো পেইন হয় না। তো সাধারণত যদি আর্লি স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ পর্যন্ত আসে, কোনো ব্যথা আসে না, কিন্তু ফোর্থ স্টেজে ব্যথা হয়, কারণ তখন তো সেন্সরি সাপ্লাইয়ের সাথে জড়িত হয়ে যায়। তখন যেটা আপনি সুন্দর করে বলেছেন যে কোন স্টেজে আপনার ওষুধ দিয়ে থাকে, যেমন ফার্স্ট স্টেজের কথা বললাম, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, এখানে তাদেরকে বলে লাইফ মডিফাই করো, তুমি পানিতে নেমো না, তাহলে তোমার কাপড় ভিজবে না। তো তোমার কাপড় যদি না ভিজে, তাহলে আমি পানিতে নামতেছি না, ধীরে 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 কী হবে, ও প্রেশারও পড়তেছে না, প্রেশার লাগতেছে না, শক্ত পায়খানা হচ্ছে না, ও ধীরে ধীরে ডিকেজ করবে। যেমন কোনো রাস্তার ভিতর দিয়ে যদি মানুষ সবসময় চলাচল করে, রাস্তাটা সচল থাকে, আর যদি ওই রাস্তায় মানুষ চলাচল না করে, রাস্তাটাকে ধীরে ধীরে ঘাস গজে কিন্তু বন্ধ হয়ে যায়। তেমনই আমি অনেক সময় না বসে থাকা, তারপরে বেগ দিয়ে পায়খানা না করা, আর হলো শক্ত পায়খানা না করলে ওই পায়ে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে ভালো হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় হচ্ছে মলদ্বারের বিভিন্ন সমস্যা ও প্রতিকার। এই বিষয় নিয়ে আলোচনা করছি অধ্যাপক ডক্টর এ কে এম রুহুল আমিন, সম্মানিত সার্জারি বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান এবং অধ্যাপক, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ। এই সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এই আয়োজনের সাথে। একই সাথে আপনি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গিয়েও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আমরা ঠিক পাইলসের অনেকটা বিষয়ই জেনে ফেলেছি অলরেডি। এখন যে বিষয়টা আসতে চাই, যে বয়সের তারতম্য ভেদে কিংবা নারী পুরুষের পার্থক্যের কারণে কি পাইলস হওয়ার সম্ভাবনার কম বেশি হয় কিনা? হ্যাঁ, আবার সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। বয়সের তারতম্যের সাথে পাইলসের কিছু সম্পর্ক আছে। ইয়ং এজে তখন আমাদের লোয়ার অ্যাবডোমেন, অ্যানাল ক্যানাল সবগুলোর মাসল যে থাকে, মাসলগুলো একটু এক্সটেন্ড বেশি থাকে। আর যখন বয়স বেড়ে যায় তখন সবগুলো ল্যাক্স হয়ে যায়। তেমনি যে খাবারগুলো আমরা খাই, সেই খাবারগুলো কিন্তু ওল্ড এজে যেগুলো হয়, ওদের পায়খানা ইনকমপ্লিট থাকে, সবসময় কনস্টিটিউশন লেগেই থাকে, যার জন্য মিডিল এজ থেকে ওল্ড এজে পাইলস বেশি হয়। আর আর্লি এজে কী হয়, তখন পাইলস কম হয়, সেখানে অ্যানাল ফিশার বেশি হয়। আমরা এর পরের ধাপের প্রশ্নটা পরে করি, তবে একটা প্রশ্ন এর আগে অবশ্য চলে গিয়েছে। আপনি বিভিন্ন স্টেজের কথা বলছিলেন, জাস্ট আমরা একটা ধারণা নেওয়ার জন্য প্রশ্নটা করা, যে আসলে কোন স্টেজের রোগীরা সাধারণত বেশি আসে আপনাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছে? সুন্দর কোশ্চেন। সাধারণত পাইলস হইলে মানুষ ডাক্তারের কাছে প্রথমে আসতে চায় না, একটা লজ্জার কারণে আসে না, আর একটা হলো নিজে নিজেই ওষুধের দোকান থেকে ওষুধ কিনে কিনে খায়,
কিছু কবিরাজের কাছে যায়, নানা ডাক্তারদের কাছে গেলে অপারেশন হবে, কাটাছেঁড়া করবে, শুনেছি আবার হয়। তো কবিরাজের কাছে গেলে কি হয়, পয়সা কম লাগে, ওরা এসি দিয়ে, এসি তো ওটা বলে না, ওরা একবার কি যেন ভিতরে ঢুকিয়ে দেয়, সাথে সাথে ছিঁড়ে পড়ে যায়, ভালো হয়ে যায়। এই কমপ্লিকেশন নিয়েই বেশি আসে। আর সাধারণত সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি রুগী নিয়ে সবচেয়ে বেশি আসে, যখন দেখতে অনেক রক্তপাত হয়, যখন আর সে মানে সহ্য করতে পারে না, অনেক রক্ত যায়, মনে হয় একটা মুরগি জবাই করলে যেরকম রক্ত যায় ওই রকম রক্ত যায়। এবং তার চতুর্দিকে ইসিং হতেই থাকে, পায়খানা রাস্তা সবসময় ভিজে থাকে। এই সমস্ত রোগীটা বেশি হয়। একটা হলো ব্লিডিং, আর একটা হলো ফাউল স্মেলিং, আর একটা হলো ইসিং। এই সমস্ত যখন বেশি হয় তখন আমাদের কাছে আসে। আমরা ঠিক এই মুহূর্তে যেতে চাই এই প্রশ্নটি, যে প্রশ্নটি আসলে আমাদের মা বোন বা নারীদের জন্য সবচেয়ে বেশি সহায়ক হতে পারে। কারণ আমরা আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, গর্ভাবস্থায় অনেক সময় এটা জেনে থাকি বা শুনে থাকি যে নারীদের এই পাইলসজনিত বিভিন্ন জটিলতা তৈরি হয়। আমি এই বিষয়টা টোটালি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। সুন্দর একটা কোশ্চেন, একটা জটিল কোশ্চেন, একটু বুঝতে হবে এটা। মা বোনেরা যখন গর্ভাবস্থায় আসে তখন স্বভাবতই পেটের মধ্যে একটা বাচ্চা থাকে। তো মার নিজেরও রক্ত চলাচল দরকার এবং বাচ্চারও রক্ত দরকার খাওয়ার মাধ্যমে। তো তখন কি হয়, আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী লোয়ার পোর্শন অফ দি অ্যাবডোমেন, অ্যানাল ক্যানাল, রেকটাম, অ্যানাল ক্যানাল এবং লোয়ার পোর্শন অফ দি অ্যাবডোমেন, এখানে রক্ত চলাচল বেড়ে যায়, রক্তের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। তাই রক্ত যদি স্বাভাবিক চেয়ে বেশি হয়, ওখানে একটা প্রেশার থেকে যায়। আর 2 নম্বর কথা হলো যে একটা হরমোন থাকে, প্রোজেস্টেরন হরমোন। সেই প্রোজেস্টেরন হরমোনটা কী করে, রক্তকে স্টেসিস করে, এটাকে ইউটেরাইন সিডেটিভ বলা হয়। এই হরমোনটা রক্তটাকে স্টে করিয়ে দেয়, রক্তটাকে উপরে উঠতে দেয় না। তাহলে একটা রক্ত বেড়ে গেল, আর একটা রক্তটা ওখানে স্টে করালো। 3 নম্বর হলো, মার পেটের ভিতরে যখন বাচ্চাটা আসলো তখন ইউটেরাস যেটা বলা হয়, যার মধ্যে বাচ্চা হয়, সেই ইউটেরাসটা বাচ্চা বড় হতে থাকে, ইউটেরাসটা বড় হতে থাকে। তখন কী করে, সে একটা প্রেশার করে। তাহলে তিনটা কারণ, একটা হলো ইনক্রিজ ব্লাড সাপ্লাই, 2 নম্বর হলো হরমোন প্রোজেস্টেরন, 3 নম্বর হলো ডিউ টু ইনক্রিজিং সাইজ অফ দি ইউটেরাস। এই সবগুলো মিলেই ওই যে বললাম রেকটাল ভ্যাসেলস, যে বলছিলাম রেকটাল ভ্যাসেলের একটা বড় একটা চাপ দেয়, একটা সবসময় প্রেশারে রাখে। তখন এই ভ্যাসেলটা কী করে, ডাইলেটেশন, ইলংগেশন অ্যান্ড টর্সিসিটি হয়ে একে পাইলস বলা হয়। তাহলে গর্ভাবস্থায় নর্মাল মানুষের চেয়ে গর্ভাবস্থায় পাইলস বেশি হয়। তাহলে আরেকটা বলি, এটা একটা আছে। আর গর্ভাবস্থায় তো পানি কম খায়, বারবার পেশাবে যেতে হবে, তারা পানি কম খায়। তারপরে বাচ্চা যাতে ভালো থাকে এই জন্য মা বোনের তাকে প্রোটিন বেশি খাওয়ায়, যার জন্য পায়খানা শক্ত হয়। আর বাচ্চা প্রেশার দেওয়ার জন্য পায়খানা তো বের হতে চায় না, ওখানে আরেকটা প্রেশারের জন্য আবারও রক্তনালী প্রেশার হয়, রক্তনালী ডাইলেটেশন, ইলংগেশন অ্যান্ড টক্সিসিটি হয়। যার অনেকগুলো ফ্যাক্টরের জন্যই গর্ভাবস্থায় পাইলস বেশি হয়। আশা করি যে প্রশ্নটি থেকে আমাদের যারা এই মুহূর্তে মহিলা দর্শক রয়েছেন তাদের খানিকটা উপকার হবে বা উপকৃত হবেন। অন্তত এই তথ্য বা এই জ্ঞানটুকু থাকবার জন্য তারা পরবর্তী সময়ের জন্য পজিটিভলি এটা অ্যাপ্লাই করে থাকবেন। আমরা পাইলস সম্পর্কে অনেকটা ডিটেইলস ধারণা পেয়ে গেছি। আমি এই মুহূর্তে যেটা জানতে চাই যে আমরা ঔষধ প্রয়োগ করেছি, আমরা অপারেশন করেছি, সবগুলো ধাপ শেষ হয়ে গেছে, রোগী তিনি ফিট হয়ে গেছে বা স্বাভাবিক হয়ে গেছেন, কিন্তু এরকম কি কখনো হয় যে পাইলসের কারণে পরবর্তী ধাপগুলো বা অপারেশনের ধাপগুলো পেরিয়ে কখনো ক্যান্সার হয়ে থাকে কি, বা পাইলস থেকে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি না? দেখেন, ক্যান্সার একটা জটিল জিনিস। আমরা সাধারণত বলি কোন একটা ডিজিজ যখন হয়, সেই জিনিসটার যদি বারবার একই জিনিস হতেই থাকে, সেখানে কি হয়, একটা ক্রনিক সিকোয়েন্স আসে, একটা সিকোয়েন্স অফ চেঞ্জে ধীরে ধীরে সেখানে মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়। এটা আমাদের মেডিকেল ভাষায় মেটাপ্লাসিয়া বলি আমরা। ধরেন একটা জায়গাতে একটা সেল আছে, কলামনার সেল, সেখান থেকে ধীরে ধীরে মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়ে একটা বারবার আঘাত দিতে সেখানে এই কলামনার সেলটা স্কোয়ামাস সেলে পরিণত হয়ে যায়। এই মেটাপ্লাসিয়া আমরা বলি যে ইজ দি ফার্টাইল সয়েল ফর ডেভেলপিং কার্সিনোমা। যেমন একটা উর্বর জমি থাকে যেখানে ফসল ভালো হয়, তেমনি
এই পায়খানার রাস্তাতে আঘাত লাগতে 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 একটা সিকোয়েন্স অফ চেঞ্জ আসে। এই চেঞ্জ যখন আসে তখন কি হবে, এইটা উর্বর জমিতে যেমন ফসল বেশি হয়, তেমনই এখানে যে মেটাপ্লাসিয়া হলো, এই জায়গাতে কার্সিনোমা হওয়ার, ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। আমরা আয়োজনের একেবারে শেষ ভাগে চলে এসেছি। সম্মানিত চিকিৎসক মহোদয় তিনি এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন এবং আমার শেষ প্রশ্নটা আসলে এরকম থাকবে। অলরেডি আমরা খানিকটা ধারণা পেয়েও গেছি। আপনি বলেছেন যে ঘরোয়া উপায়ে পানি বেশি খাওয়া, ফাইবারযুক্ত খাবার বেশি খাওয়া, ফলমূল খাওয়া, এটা তো এক ধরনের সচেতনতা। সেই সাথে মানে এই পাইলসের বিষয়ের প্রতিকার এবং একই সাথে যদি বলি প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা আছে কিনা, টোটাল প্রশ্নটার সর্বশেষ উত্তরটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। পাইলসের প্রতিকারটা অবশ্যই আছে। আমি প্রথমে বলছি, যে যে কারণে পাইলস বা হেমোরয়েড হয়, আমরা যদি সেই কারণটা না করি বা আমার ভিতরে যে সেই অভ্যাসটা থাকে, কিন্তু সেই অভ্যাসটা যদি আমি ত্যাগ করি তাহলে আর পাইলস হবে না। যেমন অনেক সময় বসে থাকা, আমি অনেক সময় বসে থাকলাম না। যেমন ফাস্ট ফুড খাওয়া, বেশি মিট খাওয়া, আঁশযুক্ত খাবার কম খাওয়া। তা আঁশযুক্ত খাবার কম খাই, কিন্তু আমি এখন আঁশযুক্ত খাবার বেশি খাবো, তাহলে কী হবে, পায়খানাটা শক্ত হবে না। আমি পানি কম খাই, আমি যদি বেশি খাই, পানি বেশি খাই, তাহলে পায়খানাটা শক্ত হবে না। এবং আমি যদি প্রতিদিনই কমপক্ষে 2 থেকে 3 বার পায়খানা করার অভ্যাস করি, তাহলে কী হবে, পায়খানা শক্ত হবে না। তাহলে পায়খানা যদি শক্ত না হয়, আরেকটা হলো, অনেক সময় যে বাথরুমে বসে থেকে সময় করে আমরা বসেই থাকি, ব্যাগ দিতেই থাকি, এটা যদি না করি, প্রেশার না করি, তাহলে কি হবে, পাইলস হবে না ইনশাল্লাহ। তাহলে লাইফ মডিফিকেশন, বেশি বেশি পানি খাওয়া, বেশি বেশি ফলমূল খাওয়া, বেশি বেশি আঁশযুক্ত খাবার খাওয়া, দিনে 2 বার বাথরুম করে অভ্যাস করা, আর পায়খানা বসে ব্রেক না দেওয়া, এই অভ্যাস করলে ইনশাল্লাহ আমরা অনেকটুকুই নিয়ন্ত্রণ পাবো, যেখান থেকে পাইলস হওয়ার সম্ভাবনা নেই। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর এ কে এম রুহুল আমিন, সম্মানিত অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, একই সাথে সম্মানিত চেম্বার ডক্টর ইবনে সিনা আলিবাগ ব্রাঞ্চ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই, কিন্তু স্যার যেখান থেকে শুরু করেছিলেন ওই একটা অংশ আমি বলে দিতে চাই। তিনি একটা সময় বলেছিলেন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। আর জগৎটাকে সঠিকভাবে দেখতে হলে আপনাকে অবশ্যই স্বাস্থ্যগতভাবে ভালো থাকতে হবে, আর স্বাস্থ্য ভালো রাখতে গেলে আপনার স্বাস্থ্য সচেতন হতে হবে। আর এই সচেতনতাটুকু বৃদ্ধির জন্যই প্যানভিশন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক এই আয়োজন। আজকের মতো শেষ করছি, পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।